সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জুলাই সনদের খসড়া প্রস্তুত, পুলিশ কমিশন ঐক্যমত্য, মাইলস্টোন স্কুল, অভিভাবকেরা এলেন স্কুল ব্যাগ বই নিতে, পাল্টা শুল্ক নিয়ে বৈঠককাল, যুক্তরাষ্ট্র থেকে 25টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে। দৈনিক যুগান্তর, অগ্রগতি আগস্টেই দৃশ্যমান, সংস্কার বিচার ও নির্বাচন, বার্নিউটিতে এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন 13 জন, স্বজনদের উৎকণ্ঠা আর শেষ হয় না। দৈনিক সমকাল, আলু চাষিরা আলো দেখছেন না, সরকারি সাড়ার অপেক্ষা, চাঁদা চাইতে গিয়ে বৈষম্য বিরোধী 4 নেতা রিমান্ডে, বোয়িং কোম্পানি থেকে 25টি উড়োজাহাজ কিনবে সরকার। কালের কণ্ঠ, ভোটের তারিখ ঘোষণাতেই সংশয় কাটবে, জুলাই সনদের খসড়া তৈরি, 12 বিষয়ে ঐক্যমত্য। বাংলাদেশ প্রতিদিন, অপেক্ষা জুলাই সনদ ভোটের তারিখের, ইসির হাতে 5 মাস, নিত্য নতুন আবিষ্কার রাষ্ট্র সংস্কারে, দুর্নীতির টাকায় বিদেশে সম্পদের পাহাড়। মানব জমিনের শিরোনাম, গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজি, পুলিশ নিয়ে অভিযান, 2 ঘন্টা পর টাকা নিয়ে আসে 2 সমন্বয়ক, কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত। শুধু কি পতিত শক্তি নির্বাচন বানচাল করতে চায়? খবরের কাগজ, দক্ষিণপন্থীদের উত্থান কেন এবং কিভাবে, 12 বিষয়ে মতৈক্য, 6 ইস্যুতে অনৈক্য, জুলাই সনদের প্রাথমিক খসড়া চূড়ান্ত, কেন্দ্রীয় ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত। আমার দেশ, দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের, ঐক্যমত্য কমিশনের সংলাপ, পুলিশ কমিশন গঠনে একমত সব দল। দেশ রূপান্তর, ফের স্কুল থেকে নমুনা সংগ্রহ, ঘটনা তদন্ত কমিশন, ফ্লাই জোনেই সহস্রাধিক উঁচু ভবন। দিনকাল, তারেক রহমান একজন দূরদর্শী রাজনৈতিক নেতা, গণহত্যায় অভিযোগ, তবু অধরা অপরাধী পুলিশ কর্মকর্তারা। আমাদের সময়, নির্বাচন ঘিরে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন। দৈনিক জনকণ্ঠ, শিক্ষকের ঠাসা, নেই শিক্ষার্থী। রূপালী বাংলাদেশ, অবৈধ সম্পদের স্বাস্থ্য ভারী, স্বাস্থ্যের শামিউল সাদির, বৈষম্য বিরোধী ছাত্রনেতা সহ 7 দিনের রিমান্ডে 4 জন। দৈনিক করতোয়া, একজনের 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়। আলোকিত বাংলাদেশ, বিতর্কিতদের নির্বাচনী দায়িত্বে রাখবে না ইসি। দৈনিক ইনকিলাব, পাচারের অর্থ আসবে কবে, ইসলামী ধারার দলগুলোর ঐক্য সুসংহত হচ্ছে। শরীফ, আপনি শিরোনাম শুনলেন, আলোচনা অনেক বিষয়ে, কিন্তু তার আগে এই যে নির্বাচনের ঘোষণা আসছে আমরা শুনতে পাচ্ছি, আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে, প্রথম আলোর শিরোনাম। কিন্তু আবার একই সঙ্গে এ ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি, শুধুই পতিত শক্তি নির্বাচন বানচাল করতে চায়, তার মানে আবার নির্বাচনের ঘোষণা আসতেই বানচালের হুমকি বা ঘোষণাও শোনা যাচ্ছে। কি মনে হয় আপনার? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। খুবই আলোচিত বিষয় এই সময়কালে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। প্রধান উপদেষ্টা মাইলস্টোন কলেজের দুর্ঘটনার পর আবার উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বৈঠক শুরু করলেন। যদিও পলিটিশিয়ানদের অনেকেই বলছেন বা বলেছেন যে সরকার যখন বিপদে পড়ে তখন আমাদেরকে ডেকে নিয়ে আসে, আমাদের সাথে কথা বলে, চা নাস্তা খাই। তো আমারও ধারণা এবং আমারও পর্যবেক্ষণ হচ্ছে, সরকার যখন বিপদে পড়ে তখন এদেরকে ডাক দেন এবং এরা ছুটে যান। মূল রাজনৈতিক দলগুলোর সাথে এটি আইন উপদেষ্টার ভাষ্য, প্রথম দিন 4টা দলের সাথে বসার পরে বলা হলো যে আমরা দেশের প্রধানতম দলগুলোর সঙ্গে বসেছি। যদিও সরকারের জায়গা থেকে পলিটিক্যাল পার্টিগুলোকে যখন আপনি বসবেন তখন এভাবে শক্তির বিবেচনায় এটি করা ঠিক না, এটি অন্যায়। এ টিম বি টিম, নিরপেক্ষতার জায়গাটা সরকার নষ্ট হয়। সরকার আসলে
পলিটিক্যাল পার্টিকে অ্যাড্রেস করবে, কার শক্তি কতটুকু সেটি তারা তাদের ভোটের জায়গা থেকে দেখাবে। কিন্তু দেখা গেল যে সরকার 4টি দলের সঙ্গে বসলো, তারপরে 18টি দল, তারপরে অন্যান্য দল, কিন্তু তৃতীয় দফায় এসে একেবারেই সরকারের ওই শক্তি বিবেচনায় একেবারেই শক্তিহীন কয়েকটি দল তাদের সাথে যখন বসলো, তখন শোনা গেল যে প্রধান উপদেষ্টা একটা তারিখ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন বিষয়ে। এবং গত দুদিনে আমার অবজারভেশন হচ্ছে পলিটিক্সে মোটামুটি প্রভাব আছে এই ধরনের দু একটি রাজনৈতিক দল, সম্ভবত তাদের কথাবার্তায় মনে হচ্ছে যে সরকার একটা নির্বাচনের প্রস্তুতির দিকে যাচ্ছে, অথবা প্রধান উপদেষ্টা যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন, যদিও এটি খুবই ভুল একটা ব্যাখ্যা। নির্বাচনের তারিখ ঘোষণা করার কোনো এখতিয়ার সরকারের না, এটি নির্বাচন কমিশনের। যদিও ভুলক্রমে অথবা পরিকল্পিতভাবে এই কথাটি বারবার বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর আগে কিন্তু বলেছে যে আগামী নির্বাচনে তরুণদের ভোটাধিকার প্রয়োগের জন্য আলাদা বুথ, আইন শৃঙ্খলার জন্য সেনাবাহিনী, এই যে জায়গাগুলো, এই সিদ্ধান্তগুলো দেওয়ার ক্ষমতাও হলো ইলেকশন কমিশনের। এবং এর ভেতর থেকে একটা মেসেজ যেটা আসে যে বাংলাদেশে দীর্ঘদিনে মানুষের একটা লড়াই ছিল যে আপনি সুগন্ধা, তারপরে গণভবন, এখান থেকে বের করে নির্বাচনকে আগারগা ইলেকশন কমিশনের হাতে দিয়ে দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণভবন থেকে বেরিয়ে এসে এখন যমুনার দিকে চলে যাচ্ছে। এটি হচ্ছে একটা দিক। সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে এটি যদি ধরেও নেই, তারপরেও দুটো জায়গা থেকে গতকালকে জামাতের একজন প্রভাবশালী নেতা হামিদুর রহমান আজাদ তিনি প্রশ্ন তুলেছেন, এবং এই প্রশ্নটা তোলার পরে আমার কাছে একটু সংশয় মনে হচ্ছে। কারণ নির্বাচনের ক্ষেত্রে পলিটিক্সের জামাত একটা বড় স্টেক হোল্ডার। দ্বিতীয়ত, গত দুদিন ধরে এনসিপির নেতৃত্ব, তাদের যে ভাষা, তারা যে ভাষায় কথা বলছেন, এবং যদি কিন্তু সুতরাং এগুলো যুক্ত করে দিচ্ছেন, এই জায়গার থেকেও আমার কাছে একটা সংশয় মনে হচ্ছে যে নির্বাচন বিষয়ে প্রথমত সরকার যেভাবে গাইডলাইনের কথা বলা হচ্ছে, সরকার একটা ধোঁয়াশার একটা বক্তব্য দিতে পারে। সেকেন্ড হচ্ছে যে এই দলগুলো এখনও সরকারের উপরে তাদের যে প্রভাবটা আছে, এবং সরকার ভেতর এবং বাহিরে এই দলগুলোর সঙ্গে যে সংযোগ এবং সম্পর্কটা মেনটেন করে চলে, তাতে আমার মনে হয় না যে এদের মতামতকে উপেক্ষা করে, এদের আপত্তিকে উপেক্ষা করে নির্বাচনের দিকে যাবে। তবে বিএনপিকে আস্থায় নেওয়ার জন্য সরকার এর আগেও এই ধরনের কতগুলো কৌশল নিয়েছে, এবং বিএনপি সরল মনে সরকারের সেই কৌশলগুলো মেনে নিচ্ছে। এবং আমার ধারণা যে আগামী নির্বাচন নিয়েও সেই ধোঁয়াশা এখনো কাটবে বলে আমার মনে হয় না। তারপরেও মানুষ আশায় বাঁচে, আমরা তো অবশ্যই আশায় বাঁচি। চাঁদাবাজি, অনেক কথা হচ্ছে এখন চাঁদাবাজি নিয়ে। এখন নতুন উপসর্গ যেটা দেখা গেল, যারা চাঁদাবাজির বিরুদ্ধেই কথা বললেন তাদেরই কেউ চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছেন। যেমন চাঁদা চাইতে গিয়ে বৈষম্য বিরোধী 4 নেতা রিমান্ডে, এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান সহ 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। উমামা ফাতেমা এদেরই দলে ছিলেন। তিনি বলেছেন এদের শিকড় অনেক গভীরে, এবং কেন্দ্রীয় কমিটি বাদের সব কমিটি নিষিদ্ধ করা কেন হলো, বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত। আমি এখন যাকে ঘিরে কথা উঠেছে তার একটি স্ট্যাটাস পড়ে শোনাই আপনাকে। পথ যদি অন্ধকার হয় তবু সত্য থেকো, আর পথ যদি আলোকিত হয় বিনয়ী থেকো। সেই ভদ্রলোকেরই বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনা উঠলো, এবং তিনি গ্রেপ্তার হলেন। তার বাড়িতে বিল্ডিং উঠছে, এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কথাবার্তা। কি মনে হয় আপনার? আমি মনে করি যে এই ছেলেটা, যার অভিযোগটা গত দুদিন ধরে আসছে, এ একটু দুর্ভাগা টাইপের। তাই নাকি? এবং পচা শামুকে পা কেটে যাওয়ার মতন একটা অবস্থা। আমরা এদের যে সমস্ত তথ্যগুলো জানছি, বলা হয় না যে পর্বতের একেবারে চূড়াটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু হিমশৈলের একেবারে চূড়া আপনি দেখতে পাচ্ছেন। এদের বিরুদ্ধে গত 1 বছর যে ধরনের অভিযোগগুলো আসছে, আমি শুধুমাত্র এইখানে দেখলাম মাত্র 1 কোটি টাকা। তো এর বাইরে তো শত শত কোটি টাকার অভিযোগগুলো আসছে। শরীফ, আমি আপনার জায়গাটা আসছি। আমার
এই এক বছরে সরকারের কাছে এই যে অভিযোগগুলো যাচ্ছে, নেতাদের জীবনের যে জৌলুসটা এসেছে, তাদের যে চকচকা শরীর, এই এক বছরে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, জীবন হারিয়েছেন, চোখ হারিয়েছেন, প্রপার চিকিৎসা না পেয়ে অভিমানে বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করছেন, শহীদের কন্যা ধর্ষিতা হয়ে বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন। এদের জীবনে কোনো পরিবর্তন এলো না। আপনি এই যে রিয়াদদের জীবনের যে পরিবর্তনটা দেখছেন, এবং আপনি যে তার গ্রামের বাড়িতে একটা একতলা ভবন উঠেছে, এর থেকে অনেক সুরম্য অট্টালিকা গড়ে উঠছে এই শহরের মধ্যে, আমরা ভয়ে তাদের কাছে যেতে পারছি না। আমাদের সুইস ব্যাংকে গত এক বছরে যে সম্পদের পরিমাণটা বাড়ছে, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন একজন ছাত্রনেতা, তিনি এখনো বিশ্ববিদ্যালয়ে পড়েন, তিনি চলে যাচ্ছেন মোংলা বন্দরের পরিচালক হিসাবে। তো এদের ইনকাম কি এই রিয়াদের থেকে কম? না, রিয়াদকেও তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা, আমি ওই জায়গাটায় বলবো। তবে আমি শুধুমাত্র এই রিয়াদদেরকে দায় দিব না। এই রিয়াদদেরকে যারা এগুলো জানার পরেও আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, দায়টা তাদেরকে নিতে হবে। একজন বাবার দায়িত্ব হচ্ছে তার সন্তানটা যদি অবাধ্য হয়ে যায় তাকে ডেকে বোঝানো, তারপর একটা পর্যায়ে গিয়ে তাকে শাসন করা। আচ্ছা, এই ছাত্রদেরকে কারণে যারা ক্ষমতায় বসেছেন, আমি একেবারে সর্বোচ্চ জায়গা থেকে নিচের জায়গা পর্যন্ত বলছি, তারা কি এই ছাত্রদেরকে কখনো ডেকে জিজ্ঞেস করেছেন যে তোমাদের বিরুদ্ধে এই যে অভিযোগগুলো আসছে, তোমরা আমাদেরকে নিয়োগ দিয়েছিলে, তো তোমাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো যে আসছে তোমরা এগুলো বন্ধ করো? একটা দিন কি বলেছেন কেউ? এই যে উপদেষ্টারা, আমি প্রধান উপদেষ্টা সহ বলছি, আপনি নানা বিষয়ে আমাদেরকে তথ্য দিচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন, পরিবর্তনের কথা বলছেন, কিন্তু এই ছাত্র নেতাদের আপনি বলেন তো, কলেজে পড়া একটা শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে পড়ে, সে রেল ভবনের রেল মন্ত্রণালয়ের তাকে সদস্য করেছেন, তার কাজটা কি? অসংখ্য অভিযোগ আসছে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়াতে, যে সেখানে টিকিট বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো কাজ নাই, সেগুলো অপরাধ নাই, সেগুলো তারা করছে না। উপদেষ্টারা এগুলো জানে, কোন কোন উপদেষ্টা এদের পক্ষে বলে। সুতরাং আপনি যদি রিয়াদকে শুধু অভিযুক্ত করেন, তাহলে আপনি আসলে প্রপার যে ইস্যুটা সেটিকে অ্যাড্রেস করছেন না। আপনি উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনার দায় অস্বীকার করছেন। এইটার জন্য সরকার দায়ী। আমি এই সরকারকে দায়ী দিব। কেন দায়ী দিব? সরকার কি ভাগ পায় না? আপনি একটা পরিবারের সিনিয়র ব্যক্তি, অভিভাবক, ওই পরিবারের মধ্যে আপনার ছেলেটা বা মেয়েটা যদি আপনার পারিবারিক শৃঙ্খলা ভঙ্গ করে, আপনার দায়িত্ব হচ্ছে তাকে কখনো কখনো শাসন করা। আপনি এই কাজটি যদি না করেন এবং অনবরত যদি ঘটে যেতে থাকে, তাহলে আপনাকে আমি দায়ী করব না? অবশ্যই দায়ী করব। এই যে ছাত্রনেতার কথা বললাম, কেন তাকে মোংলা বন্দরের পরিচালকের দায়িত্ব নিতে হবে? আপনি একজন ছাত্রনেতারা শত শত গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মহড়া দিচ্ছেন। আজ থেকে এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, আমরাও তো হলে থেকে এসেছি, আমরা তো খবর জানি, ক্যান্টিনের, আমি এখনো অন্তত 7-8 জন ক্যান্টিন ম্যানেজারের নাম বলে দিতে পারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যারা ক্যান্টিন চালায়। আমাদের সাথেও 2-1 জনের কথা হয় মাঝে মধ্যে। টাকা দিতে পারতো না, খেয়ে বাকি রাখতো। তারা আজকে 2-2.5 কোটি টাকার গাড়িতে কিভাবে চড়ে? এগুলো কি আপনি দেখেন না? উপদেষ্টার টেবিলের পাশে একজন কলেজে পড়া শিক্ষার্থী, তিনি ক্লাস বাদ দিয়ে সেখানে গিয়ে বসে থাকছেন। তিনি কি কি করছেন সেটি মনিটর করছেন, থানাগুলোতে যে খবরদারি করছেন, মাস্তানি করছেন, ওসিকে ভয় দেখাচ্ছেন। এই তথ্যগুলো আপনি এই উপদেষ্টাদের কাছে যায় না? আমি তো মনে করি এরা খুব ইচ্ছাকৃতভাবে নিজেদের পদ রক্ষার জন্য, নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য, অথবা কখনো কখনো ভাগাভাগির ইকুয়েশনে এই অপরাধগুলো তারা জানার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম। ছাত্রলীগের ফরিদপুর জেলার সভাপতির 2000 কোটি টাকার মালিক, সেই পরিবর্তনটা হবে বলেই জুলাইতে 1000 খানেক মানুষ জীবন দিয়েছে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন অনেক তথ্য আপনি জানেন না, মিডিয়া ভয় লেখে না। ওই যে গতকালকে এনসিপির একজন নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, তাই ধর্ষণের অভিযোগ উঠেছে হাজারীবাগ থানায়। ভিকটিম 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন মামলা করার জন্য, মামলা নেওয়া হচ্ছে না।
এনসিপির নেতারা গিয়ে পুলিশকে বলে এসেছে মামলা করা যাবে না। পত্রিকায় নিউজ এসেছে অভিযুক্তর নামও নাই, কারা সেখানে গিয়েছিলেন তাদের নামও নাই। রিপোর্ট করেছে বাংলাদেশের সবথেকে প্রভাবশালী দৈনিক প্রথম আলো। অথচ আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি এই ঘটনার সাথে আওয়ামী লীগ অথবা বিএনপির কেউ যদি জড়িত থাকতো, অভিযুক্তর মধ্যে তার 14 পুরুষের নাম প্রথম আলো রিপোর্ট করত। এটা যদি হয় সত্য তাহলে খুবই দুঃখজনক। প্রথম আলোতে রিপোর্ট খুবই দুঃখজনক। তবে একটা ব্যাপার বোধহয় একটু সাধুবাদ জানাতেই হয় যে তাৎক্ষণিকভাবে অন্তত এনসিপি তাদের ছাত্র সংগঠনের কমিটি বাতিল করেছে। একটা পর্যায়ে এসে আমি তো অন্য প্রশ্ন করতে চাই, যে সমস্ত ছাত্র সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় এই প্ল্যাটফর্মটি গড়ে উঠেছিল জুলাই গণ অভ্যুত্থানের পরে, তাদের বেশিরভাগই বিভিন্ন পলিটিক্যাল পার্টি ওপেন করার পরে এই প্ল্যাটফর্মটির কোনো প্রয়োজন এখন আর নাই। জুলাই সনদের খসড়া প্রস্তুত, আজ সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। 12 বিষয়ে মতৈক্য ও 6 বিষয়ে অনৈক্য। কি মনে হয়? আমার ধারণা জুলাই অভ্যুত্থানের পরে যারা এই জুলাইতে ভূমিকা রেখেছিল তাদের মধ্যে একটা বিরাট বিভাজন হয়ে গেছে। তাই এই বিভাজনের পেছনে যেমনি সৎ উদ্দেশ্য হয়তো আছে, কতগুলো অসততাও আছে। দেশ এবং দেশের বাইরে থেকে একটা চক্র, একটা অংশ সবসময় দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করে রাখতে চায়। আপনি খেয়াল করে দেখবেন আমরা অনেক সময় না বুঝে তাদের ফাঁদে পা দিই, অথচ এদের সবসময় চেষ্টাটা থাকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করা, রাজনীতিতে অস্থিরতা তৈরি করা, অর্থনীতিতে এবং সমাজের মধ্যে যে বাঁধনগুলো আছে, যে বন্ধনগুলো আছে, সেগুলোকে ভেঙে দিয়ে বাংলাদেশের মধ্যে সবসময় গোষ্ঠীগত, জাতিগত এই যে আঞ্চলিক হানাহানি জিয়ে রাখা। আমরা অনুরোধ করব এই জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে যে ঘোষণাটা তৈরি করতে যাচ্ছি, এটা যেন আবার রাজনীতিতে ঐক্যের বদলে অনৈক্য তৈরি না করে দেয়। আমাদের যে বিভাজিত রাজনীতি, এটিকে ঐক্যবদ্ধ করার জন্য যতটুকু সম্ভাবনা আছে আপনি শুধু সেটুকুই কাজে লাগাবেন। কিন্তু এখন পর্যন্ত আমার ধারণা নতুন যে দলটি গঠিত হয়েছে তাদের বক্তব্যের মধ্যে আমি এক ধরনের শক্তি দেখানোর প্রবণতা দেখছি, ভয় দেখানো এবং শর্ত দিয়ে এটি করতে হবে, তা না হলে এটি হবে না, এটি না করলে এটি হবে না। সম্ভবত এই মেন্টালিটি যদি আপনি ধারণ করেন তাহলে জুলাইয়ের ঐক্যের যে স্পিরিটের জায়গাটি সেটি ক্ষতিগ্রস্ত হবে। এবং আপনি যদি বলেন এটি না মানলে আমি স্বাক্ষর করব না, তাহলে এটাও এক ধরনের ফ্যাসিবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।